রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গে বাঙালিদের হৃদয়ের টান, আর সেই কারণেই বাঙালিরা সারা বছর শান্তিনিকেতনে যায়। কখনো বা ফাগুন হাওয়ার বসন্ত উৎসবের টানে, কখনো বা হিমেল হাওয়ার পৌষ মেলার টানে, কিংবা সোনাঝুরির হাটের টানে, কিংবা বাউল গানের নয়তো বা ছোটোবেলায় এঁকে বেঁকে চলা সেই কোপাই নদীর টানে। সে কারণ যাই হোক না কেন, একবার তো শান্তিনিকেতনে যাওয়াই চাই যদি আপনি বাঙালি হন। কিন্তু এই শান্তিনিকেতনে যেতে গেলে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে। যেমন ধরুন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কিংবা খরচই বা কত। সম্পূর্ণ উত্তর জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই বলবো আপনি কিভাবে শান্তিনিকেতনে যাবেন। শান্তিনিকেতনে যাওয়ার সবথেকে ভালো মাধ্যম হলো ট্রেন। আপনি যদি শিয়ালদা থেকে যান তাহলে সকাল 6:50 রয়েছে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা বোলপুরে 9:18 নামিয়ে দেয়। আরেকটি ট্রেন রয়েছে যেটি হলো মা তারা এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে 7:20 ছাড়ে এবং বোলপুরে 10:18 নামিয়ে দেয়। আপনারা এই দুটো ট্রেনের যে কোনো একটিতে চেপে পৌঁছে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতন। তবে আপনাদেরকে বলবো যে আপনারা যদি পারেন মা তারা এক্সপ্রেসে গেলে পরে আপনাদের সব থেকে সুবিধা হবে। এবার বলি, শান্তিনিকেতন তো আপনি পৌঁছে গেলেন, তো সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরবেন কিভাবে? তার জন্য আপনাকে টোটো ভাড়া করতে হবে। এখানে টোটো ভাড়া 700 থেকে 1000 টাকার মধ্যে, তবে অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে। আপনি বোলপুর স্টেশন থেকে বাইরে বেরিয়েই অনেক টোটো পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে যে কোনো একটি টোটো ভাড়া করে নিতে হবে। অথবা আর একটা মাধ্যমও আছে, সেটি হলো এখানে বাইক বা স্কুটি কিন্তু ভাড়া পাওয়া যায়। আপনারা যদি পারেন বাইক বা স্কুটি এখান থেকে ভাড়া করে নিতে পারেন, নিয়ে আপনারা সম্পূর্ণ বোলপুরটাকে ঘুরে দেখতে পারেন, সম্পূর্ণ শান্তিনিকেতনটা ঘুরে দেখতে পারেন। শান্তিনিকেতন ঘুরতে গেলে পারে আপনারা প্রথমেই যে স্থানটি ঘুরবেন সেই স্থানটি হলো কঙ্কালীতলা, যেটি শান্তিনিকেতন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত। এবং এই স্থানে যেতে গেলে আপনাকে টোটো ধরে প্রান্তিক যে স্টেশন রয়েছে, বোলপুর বা শান্তিনিকেতন স্টেশনের পরবর্তী স্টেশন হলো প্রান্তিক, সেই প্রান্তিক স্টেশন থেকে কিছুটা দূরেই রয়েছে এই কঙ্কালীতলা কালী মন্দির। এখানে রয়েছে 51 শক্তিপীঠের অন্যতম সতীপীঠ, এবং এই সতীপীঠে দেবী সতীর কোমর পড়েছিল এবং তার থেকে এর নাম হয়েছে কঙ্কালীতলা। এখানে দেবী কালী রূপে পূজিত হন, আর এই স্থানে প্রতি বছর লাখো লাখো ভক্তর সমাগম হয়। আপনারা যদি সকাল সকালে এই স্থানে যান তাহলে আপনারা কিন্তু পুজো দিয়ে দিতে পারেন। আর এখানেই রয়েছে একটা পবিত্র কুণ্ড বা পুকুর, যেখানে ভক্তরা স্নান করেন এবং তারা মনে করেন এই পুকুরে স্নান করলে তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এটি একটি শান্ত আধ্যাত্মিক স্থান, যেখানে গেলে পারে আপনার মনটা একেবারে পবিত্র হয়ে উঠবে। তাই আপনাদের বলবো, আপনারা যদি শান্তিনিকেতনে বেড়াতে আসেন তাহলে প্রথমে এই স্থানটি দর্শন করে নেবেন। তার কারণ এই স্থানে সকাল সকাল দর্শন করলে পারে, কিংবা আপনারা যদি সকাল সকাল এই স্থানে পৌঁছে যান তাহলে কিন্তু এই স্থানে আপনারা একবার পুজোও দিয়ে নিতে পারেন। এবং এই স্থানটি ভ্রমণ করলে পারে আপনার মনটা একেবারে পবিত্র হয়ে উঠবে। সত্যি আধ্যাত্মিক একটা স্থান, যেখানে গেলে পারে আপনার মনটা একেবারে পবিত্র হয়ে উঠবে। তাই আপনাদের সাজেস্ট করব প্রথমেই আপনারা এই স্থানটি ভ্রমণ করে দেখুন। কঙ্কালীতলা কালী মন্দির পেরিয়ে আপনারা সামনের দিকে কিছুটা এগিয়ে আসলে পারেই আপনাদের চোখে পড়বে এই মন্দিরটি। এটি হলো বাবা ভৈরবনাথের মন্দির। এই মন্দিরটিও কিন্তু অপূর্ব। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই যাওয়ার সময় কঙ্কালীতলা মন্দির থেকে ফেরার সময় এই মন্দিরটিও একবার দর্শন করে দেবেন। এটা হলো মহাদেবের মন্দির এবং অপূর্ব সুন্দর এই মন্দিরটি। শান্ত নিরিবিলি, একদম শান্ত নিরিবিলি পরিবেশ এখানে। এখানে আসলে পরেও আপনার মনটা যেন একেবারে পবিত্র হয়ে উঠবে, তার কারণ শান্ত নিরিবিলি, খুব দারুণ, খুব সুন্দর একটা মন্দির এখানে অবস্থিত। চলে আসুন বিশ্বভারতীর
ক্যাম্পাস চত্বর, যেখানে রয়েছে উপাসনা গৃহ, সাতিমতলা, রবীন্দ্র মিউজিয়াম, কলা ভবন, অমর্ত্য সেনের বাড়ি, নন্দলাল বসুর বাড়ি, আরও অনেক কিছু। বিশ্বভারতীতে প্রবেশের সঙ্গে সঙ্গে প্রথমেই যেটি চোখে পড়বে সেটি হলো উপাসনা গৃহ। শান্তিনিকেতনের সবচেয়ে সুন্দর ঘরগুলির মধ্যে একটি অন্যতম হলো এই উপাসনা গৃহ বা প্রার্থনা হল। এটি 1863 সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নির্মাণ করেছিলেন। এটি প্রার্থনা হল নামে পরিচিত। স্থানীয় ভাষায় একে বলা হয় কাশমহল। এই গৃহটি বিভিন্ন রঙের রঙিন বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি, যার চারিদিকে মার্বেল পাথরের ধাপ রয়েছে এবং অসাধারণ কিন্তু এই গৃহটি। আপনারা যারা আসবেন তাদের অবশ্যই এই স্থানটি দেখতে ভালো লাগবে। যদিও এখন এখানে প্রবেশ করতে দেওয়া হয় না, তবুও বাইরে থেকেই কিন্তু এগুলো আপনাকে দেখতে হবে। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো উপাসনা গৃহ। আর এই উপাসনা গৃহে বর্তমানে যদিও প্রবেশ করতে দেওয়া হয় না, তবে রবিবারে যদি আসা যায় তাহলে রবিবারে প্রবেশ করতে দেওয়া হয়, কিন্তু সাদা বস্ত্র পরে আসতে হয়। তবে কিন্তু এই যে উপাসনা গৃহে কিন্তু সবাই উপাসনা করতে পারে, সবাই প্রার্থনা করতে পারে, কিন্তু সেটা রবিবারে আসলে পারে এবং সাদা পোশাক পরে আসলে পারে, তবেই কিন্তু সেখানে প্রবেশ করতে দেওয়া হয়। রবি ঠাকুরের নিজের হাতে গড়া এই বিশ্বভারতী, আর এই বিশ্বভারতীর প্রতিটা রন্ধে রন্ধে রবি ঠাকুরের ছোঁয়া লেগে আছে। আপনারা যদি এখানে আসেন, আপনারা যদি মন দিয়ে দেখেন, তাহলে সেই ছোঁয়া কিন্তু আপনারাও অনুভব করতে পারবেন। এরপর আপনার চোখে পড়বে একটি সুপ্রাচীন তাল গাছ, যে তাল গাছটি দেখেই রবি ঠাকুর রচনা করেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এটি হলো সেই তাল গাছ, যে তাল গাছটি আজও কিন্তু সেই রবি ঠাকুরের স্মৃতি বহন করে আছে। আপনারা গেলে পারে এই তাল গাছটাও কিন্তু একবার দেখে নেবেন। আর তাল গাছটি ছাড়িয়ে একটু সামনের দিকে আসলে পারেই দেখতে পাবেন এই সুপ্রাচীন সুবিশাল বটবৃক্ষটি, যে বটবৃক্ষটি যেন রবি ঠাকুরের কতকালের স্মৃতি বহন করে আছে। তাই আপনারা যারা আসবেন তারাও কিন্তু সেই রবি ঠাকুরের হাতে গড়া বিশ্বভারতী দর্শন করলে পারে আপনাদের কিন্তু মনটাও একেবারে শান্ত হয়ে যাবে। এরপর দেখতে পাবেন ছাতিমতলা, যে ছাতিমতলায় রবি ঠাকুর প্রথম গুটি কয়েক ছাত্রছাত্রী নিয়ে বিশ্বভারতী স্থাপন করেছিলেন। তো সেই ছাতিমতলা হলো এই স্থানটি। যদিও বর্তমানে এর ভিতরেও প্রবেশ করতে দেওয়া হয় না, তার কারণ যে সমস্ত ট্যুরিস্টরা এখানে যায় তার অনেকেই কিন্তু এর ভিতরে গিয়ে বিভিন্ন নোংরা আবর্জনা করে ফেলে। সেই কারণেই কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ এর ভিতরে আর সাধারণ মানুষ বা সাধারণ পর্যটকদের প্রবেশ করতে দেয় না। এগুলোও কিন্তু আপনাকে বাইরে থেকেই দেখে নিতে হবে। এই ছাতিমতলার সামনেই কিন্তু আরেকটি সুপ্রাচীন বটবৃক্ষ রয়েছে, যার ছায়ায় চারিদিকে কিন্তু সূর্যের আলো ঠিকঠাক প্রবেশ করতে পারছে না, একটা আলো আধারি পরিবেশ তৈরি করেছে। তারপর সামনের দিকে এগিয়ে আসলে পারেই দেখতে পাবেন রবীন্দ্র ভবন। এই যে রবীন্দ্র ভবন, এই রবীন্দ্র ভবন বা রবীন্দ্র মিউজিয়াম, এখানেই রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এখানে ঢুকতে গেলে পারে মাথাপ্রতি 100 টাকার টিকিট কাটতে হয়, কিন্তু যদি আপনি ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে 10 টাকার টিকিট কাটতে হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা স্টুডেন্ট আইডি দেখাতে হবে। তোমরা যদি মনে করো রবীন্দ্র মিউজিয়াম দেখতে পারো, রবীন্দ্র মিউজিয়াম করার জন্য 100 টাকা করে লাগে। আর যদি ভ্যালিড কোনো স্টুডেন্ট আইডি দেখাতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার 10 টাকার বিনিময়ে তুমি কিন্তু রবীন্দ্র ভবন সেটা কিন্তু ভ্রমণ করে নিতে পারো। রবীন্দ্র ভবন থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলেই আপনি দেখতে পাবেন কলা ভবন। এখানে বিভিন্ন রকমের ভাস্কর্য তৈরি করা আছে, যে ভাস্কর্যগুলোর বেশিরভাগই রামকিঙ্কর বেইজ নির্মাণ করেছিলেন এবং পরবর্তীকালে আরও বিশ্বভারতীর বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু বিভিন্ন রকমের ভাস্কর্য এখানে তৈরি করেছিলেন, যেগুলো এর ভিতরে রাখা আছে। এছাড়াও এখানে একটা ইগলু তৈরি করা আছে, যেটি জনৈক এক রাশিয়ান স্টুডেন্ট তৈরি করেছিলেন, যেটি দর্শকরা গেলে পারে অবশ্যই দেখতে দেওয়া হয়, তবে সেটা বাইরে থেকে। এখানেও কিন্তু প্রবেশ করার কোনো অনুমতি নেই। তো যা দেখতে হবে আপনাকে কিন্তু বাইরে থেকেই দেখতে হবে।
কিন্তু বাইরে থেকে দেখলে পারেও এই স্থানটি কিন্তু একেবারে শান্ত। এবং এই যে ইগলুর সামনেই রয়েছে নাট্য ভবন, এখানেই কিন্তু বিশ্বভারতীর বিভিন্ন নাটক অনুষ্ঠান হয়ে থাকে। তো আমার ঠিক পিছনে রয়েছে এটা হলো কলা ভবন, আর কলা ভবনের ভিতরে বিভিন্ন রকমের ভাস্কর্য কিন্তু তৈরি করা। এখানে যে সমস্ত ভাস্কর্যগুলো তৈরি করা আছে তার বেশিরভাগই রামকিঙ্কর বেইজ তৈরি করেছিলেন। রামকিঙ্কর বেইজের তৈরি করা ভাস্কর্য। কলা ভবন ছেড়ে একটু সামনের দিকে এগিয়ে আসলে পারেই আপনার চোখে পড়বে বিখ্যাত শিল্পী নন্দলাল বসুর বাড়ি। এটি হলো আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো নন্দলাল বসুর বাড়ি, যিনি বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। নন্দলাল বসুর বাড়ির পরে কিছুটা সামনেই রয়েছে বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই যে বাড়িটি, এটি কিন্তু অমর্ত্য সেনের বাড়ি। এরপর চলে আসুন সৃজনী শিল্পগ্রাম, যেখানে প্রবেশ করতে আপনাকে 30 টাকা দিয়ে মাথাপ্রতি 30 টাকা টিকিট কাটতে হবে। তবে এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল ফোন অ্যালাউ আছে। সৃজনী শিল্পগ্রামে প্রবেশের সঙ্গে সঙ্গে দেখতে পাবেন সামনে লাল মাটির রাস্তা সামনে এগিয়ে গেছে, এবং তার দুধার দিয়ে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের চিত্র ভাস্কর্য সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, যেগুলো দেখলে পারে আপনার কিন্তু মনটা উৎফুল্ল হয়ে উঠবে। সেই সঙ্গে সঙ্গে আপনি যত সামনের দিকে এগিয়ে যাবেন তত দেখতে পাবেন প্রাচীন বিভিন্ন ঐতিহ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। গ্রাম বাংলার, আদিবাসী গ্রাম বাংলার বিভিন্ন রকমের ঐতিহ্য কিন্তু এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যে সমস্ত শহুরে বাঙালি রয়েছে যারা গ্রাম দেখেননি, তাদেরকেই মূলত গ্রাম দেখানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা কিন্তু চালানো হয়েছে এখানে। এছাড়া এখানে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলির বিভিন্ন ঐতিহ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে অসাধারণ সব দৃশ্য এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের ঐতিহ্য সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এইটি যেমন আসাম রাজ্যের ঐতিহ্য, সেরকম বিভিন্ন রাজ্যের ঐতিহ্য সেগুলো কিন্তু এই গ্রামের ঘরগুলি ছোট ছোট ঘর করে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এটি হলো ত্রিপুরা রাজ্যের, এপাশে নাগাল্যান্ড রাজ্যের, এবং বিভিন্ন রাজ্যের কিন্তু বিভিন্ন রকমের ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন শিল্পকর্ম এখানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র করে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয়েছে। এটি হলো নিকোবর দ্বীপপুঞ্জের, আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানকার একটি আদলে তৈরি একটি গৃহ। ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। তোমার দেখা একা একা দিন যে আমায় কাটে না রে। এখানের প্রতিটা স্থানে আদিবাসী গ্রামের বিভিন্ন রকমের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় এই স্থানটিকে একটা ক্ষুদ্র গ্রামে পরিণত করা হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার একটা প্রয়াস কিন্তু এখানে করা হয়েছে। What?
এছাড়া এখানে সাঁওতাল আদিবাসীদের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে আদিবাসী বিদ্রোহের বিভিন্ন নেতাদের বিভিন্ন মূর্তি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং তাদের সম্মানার্থে এই স্থানটি কিন্তু নির্মাণ করা হয়েছে। এর মধ্যেই ছোট্ট এক টুকরো সোনাঝুরির হাটও বসেছে। সোনাঝুরির হাটের মতোই এখানেও কিন্তু ছোট্ট এক টুকরো হাট বসেছে। আপনারা যদি মনে করেন এখান থেকেও কিন্তু দু একটা জিনিস কেনাকাটা করে নিতেই পারেন। দারুণ দারুণ সব জিনিসপত্র কিন্তু এর মধ্যে রয়েছে। সৃজনী শিল্পগ্রাম পেরিয়ে কিছুটা সামনে এগিয়ে আসলে পারেই আপনারা কিন্তু দেখতে পাবেন সুরুল রাজবাড়ি বা সুরুল জমিদার বাড়ি। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে এই জমিদার পরিবারের পত্তন হয়েছিল। এই জমিদার পরিবারের আদিপুরুষ ভরতচন্দ্র ঘোষ বর্ধমানের বাঁকা নদীর তীরে ছোট নীলপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং অষ্টাদশ শতাব্দীর শুরুতে তিনি তার স্ত্রী বিমলাকে নিয়ে কাশী যাওয়ার পূর্বে তার গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করার জন্য এই সুরুল এসেছিলেন এবং গুরুদেবের নির্দেশ মতেই তিনি কিন্তু এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরবর্তীকালে এ স্থানে তিনি এই প্রাসাদটি নির্মাণ করেন। সত্যি এই প্রাসাদটি কিন্তু অসাধারণ, সাদা রঙের তৈরি প্রাসাদটি দারুণ দেখতে। আপনারা আসলে পারে অবশ্যই এই স্থানটি ভ্রমণ করে নিতে পারেন। এই প্রাসাদের ঠিক মাঝখানে রয়েছে কিন্তু ঠাকুর দালানটি। এখানে কিন্তু সামনে রয়েছে মন্দির এবং এই স্থানে চারিদিকে রয়েছে ঘর এবং মাঝখানে উঠোন, উঠোনের মাঝখানে কিন্তু এই ঠাকুর দালানটি এবং এখানেই রয়েছে একটি বোর্ড, যে বোর্ডে কিন্তু তৎকালীন সেই সুরুল রাজ পরিবারের ইতিহাস কিন্তু লেখা আছে। আপনারা যদি পারেন এগুলো কিন্তু পড়ে নিতে পারেন, দারুণ কিন্তু লাগবে এখানে আসলে পারেও। আসলে যখনই কোনো পুরনো স্থানে আসবেন, সেই পুরনো স্থানে আসলে পারে আপনারা সেই স্থানের ইতিহাসটা কিন্তু জানার চেষ্টা করবেন। যেমন এই স্থানটি কিন্তু শান্ত নিরিবিলি একটি পরিবেশ এবং এই স্থানের সঙ্গে এই যে জমিদার বাড়ির সঙ্গে কত রকমের ইতিহাস কিন্তু জড়িয়ে আছে। তাই আপনারা যদি এখানে আসেন, এখানে আসলে পারে এই রাজবাড়িটি একবার দর্শন করে নেবেন। শান্তিনিকেতনে আসলে পারে অবশ্যই, তাহলে আপনাদেরও কথা দিচ্ছি নিশ্চয়ই খুব 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 ভালো লাগবে। সুরুল রাজবাড়ি দেখার পরে আপনারা চলে আসুন শান্তিনিকেতনের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ সোনাঝুরির হাটে। এখানে প্রবেশের সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন রকমের জিনিসপত্রের পসরা সাজিয়ে এখানে বসে আছে, যেন এখানে প্রবেশ করলে পারেই আপনার মনে হবে সমস্ত জিনিসে যেন কিনে নিয়ে যায়। অসাধারণ অসাধারণ জিনিসপত্র, দারুণ দারুণ জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আপনারা যদি সোনাঝুরির হাটে আসেন, আমি কথা দিচ্ছি আপনাদের মনে হবে যে সমস্ত হাটের সমস্ত জিনিস যেন কিনে নিয়ে যায়। তো বন্ধুরা, এখন চলে এসেছি সোনাঝুরি হাটে, আর সোনাঝুরি হাটটা এবার তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো সোনাঝুরি হাটে তোমাদেরকে দেখাবো। মানুষের প্রয়োজনীয় আদিবাসী হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র কিন্তু বেচাকেনা চলছে এখানে। যেমন আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, প্রাণ জুড়ানো সব খেলনা, সেই রকমই এখানে রয়েছে মেয়েদের বিভিন্ন রকমের গয়না থেকে শুরু করে শাড়ি, বিভিন্ন ছেলেদের পাঞ্জাবি, নানান রকমের জিনিসপত্র। আপনারা যদি এই সোনাঝুরির হাটে আসেন, আমি কথা দিচ্ছি এই হাটের প্রেমে পড়ে যাবেন। আর সালানা কাল সালানা পাইতে দরস
নদীর ধারে যাস রে বন্ধু বেচাই করো আর ধীরে ধীরে বাঁকা নদী বইছে বারো মাস ধীরে ধীরে বাঁকা নদী বইছে বারো মাস। সোনাঝুরি হাট দেখার পর আমি পুনরায় ফিরে এসেছিলাম বোলপুর স্টেশনে এবং সেখান থেকে পুনরায় বাড়িতে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, কেননা আপনার কমেন্ট, আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎফুল্ল করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেই পারেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।